গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছে সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আমার সিম্পল ফেসের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো দেখো, আমরা হচ্ছে সকালবেলা একটু বাজারে গেছিলাম, তারপরে অহনা আমি তো বাজারে গেছিলাম দিদিভাইয়ের কাছে আর কি। ছেলেকে রেখে গেছিলাম, ছেলেকে নিয়ে যাইনি। বাজার টাজার করে এসে এখানে আর কি সকালের ব্রেকফাস্টটা সবাই একসাথে করছি। তো একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম বাজার থেকে। ছিল ছিল আর কি সিঙ্গারা, কাঁচা লঙ্কা, একটু চানাচুর, একটু শসা দিয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। বেশ ভালোই হালকা পাতলা। বাপের বাড়িতে থাকতে তো সকালে ব্রেকফাস্ট মানে ভাত, সকালে ভাত, দুপুরে ভাত, রাতে ভাত। আর আমি সত্যি কথা বলতে একটা ভাত প্রেমী মানুষ। আমাকে ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, বিরিয়ানি বলো, যাই দাও না কেন, মানে আমার ওই মাছে ভাতে বাঙালি বলেন, আমি ওই প্লেন ভাতেই একটু বেশি সন্তুষ্ট, মানে তৃপ্তি করে খেতে পারি। তৃপ্তি করে বৃন্দাবনে গিয়ে ভাত খেতে পেয়েছে, তাই আমার মার সৌভাগ্য এটা। সত্যি মানে ভাত কী জিনিস সেটা আমি বৃন্দাবনে গিয়ে উপলব্ধি করেছি। তো অহনাও ব্লগ করে, সবাই আমাকে বলছে দিদি অহনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দাও। তো খুব শীঘ্রই তোমাদেরকে আমি দেব আমার কমিউনিটি পোস্টে ওর চ্যানেলটা। মানে ও কিছুদিন ধরে ইউটিউবে ভিডিও করা একটু বন্ধ করে দিয়েছিল, পুরোনো চ্যানেলটা যেটা ছিল আর কি। তো সেটাতেই আবার নতুন করে শুরু করেছে, তো সেটাই আর কি তোমাদেরকে দেব। আর বাজার থেকে দেখো একটু ইলিশ মাছ এনেছিলাম, মানে ওর একটা আমার একটা, ওরটা একটু বড় আমারটা একটু ছোট। তো ইলিশ মাছ দুটো কিন্তু খুবই সুন্দর ছিল, একদম চৌকো চ্যাপ্টা টাইপের। খেতে কেমন হবে জানি না, দেখতে তো ভীষণই ভালো ছিল। আর আমার যত কাজই থাক না কেন, আমি কোনো দিন ইলিশ মাছ বাজার থেকে কেটে আনি না, কারণ ওই মাছের ওই এই মাছ কাটছে ও মাছ কাটছে, আমার মনে হয় এই হাজারবার না ধুলে আর মাছের মনে হয় স্বাদটাই চলে যাবে। তো অহনা বললো যে দিদি তাহলে আমিও আজকে আর বাড়ি থেকে মানে বাজার থেকে কেটে নিয়ে যাব না, ওখানে গিয়ে একসাথে কাটবো। তাই বললাম ঠিক আছে, তাহলে আমাদের বাড়িতে চলো, আমিই কেটে দেবো। তো দেখো ও এখন ক্যামেরাম্যান হয়েছে, ক্যামেরা করে দিচ্ছে, আর এদিকে আমি হচ্ছি মাছ কাটুনি হয়ে মাছ কাটছি। তো মাছগুলো দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কাটার পরে আর খুব মানে বেশি ধুতে না হয়, একবার ধুলেই হয়ে যায়। অনেকে তো আগেকার দিনে মানুষরা বলতো ইলিশ মাছ কাটার পরে নাকি ধুতেই হয় না। তো দিদিদের এই দিকে যে একটা সার্ভিস পয়েন্ট আছে, ওইখানটাতেই ভাবলাম বসে বসে মাছটা কাটি। মাছটা কাটার অনেক জায়গা ছিল, তো এই ভিতরে ঢুকে কাটলেও হতো, কিন্তু ভিতরে ঢুকে আর কাটলাম না, যেহেতু একটু ভিডিও হচ্ছে তার জন্য সামনেটাই বসলাম। একটু মুছে নেবো, এখনই কাজের দিদি আসবে, তাহলে আর কি হয়ে যাবে। তো আমাদের যে দিদিটা আর কি কাজ করে, সেই দিদিটা না অনেকটা বেলা করে আসে, এটা একটা বড় সমস্যা। মাছটা কাটতে কাটতে আমি দেখছিলাম যে মাছের মানে মাছ যদি ইলিশ মাছটা কাটার পরে যদি একটু সাদা সাদা ভাব হয় না, তাহলে সেই মাছটা খেতে বেশ ভালো হয়। এখন শীতের টাইমের ইলিশের সেই রকম বর্ষার মতো টেস্ট হবে না। আর বাংলাদেশের ইলিশ মাছগুলো তো একদমই অন্যরকম হয়, মানে ভীষণ টেস্টি টেস্টি হয়। আর এগুলো ধরো লোকাল ইলিশ, আর যদি স্টোরের হয় তাহলে তো একদমই বাজে হবে যদি স্টোরের হয়, আর যদি এমনি হয় তাহলে ঠিক আছে চলো। তো যাই হোক, আজকের ব্লগটা এই ইলিশ মাছ কাটাটা একটা বিশাল বড় একটা অভিজ্ঞতা বলতে পারো। মানে অভিজ্ঞতা বলতে এই যে বাড়িতে নিয়ে এসে নিজে হাতে করে কাটা, বাছা, ধোয়া, রান্না করা, এর মধ্যে একটা ব্যাপার আছে। আর আমার এই পুচকুটা যদি মানে একটুখানি শান্তশিষ্ট হতো, মানে শুয়ে শুয়ে খেলা করতো, তাহলে আমার খুব একটা বেশি অসুবিধা হতো না। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য দুপুরে তেমন একটা কিছু রান্নাও করতে পারি না। আর আজকে ভেবেইছিলাম যেদিন যেদিন বাজারে যাই সেদিন আর বেশি কিছু রান্না করব না। আর আমি ভিডিওতে অহনাকে দেখাচ্ছিলাম যে দেখো মাছটা কিন্তু ছোট সাইজের হলেও একটা মনে হয় সম্ভবত 400 গ্রামের ছিল, আর একটা মনে হয় একটু কম, মানে আমারটা একটু কম ছিল, অহনারটা 400 ছিল। তো খারাপ না, এই ডিশগুলো কাটার পরে তো বেশ ভালোই লাগলো। তো খেয়ে টেয়ে তোমাদেরকে রিভিউটা জানাবো। আর আমার এই ভাড়া বাড়ি নিয়ে সবাই অনেকে অনেক ধরনের প্রশ্ন করছো, দিদি ভাড়া বাড়িতে কত করে ভাড়া, কেন চেঞ্জ করলে, কি মানে অনেক রকম কোয়েশ্চেন আর কি জিজ্ঞাসা করছো। তো আমি সেই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই উত্তর দেবো, প্রত্যেকটা প্রশ্নেরই তোমাদেরকে উত্তর দেবো। তো একটা হোম ট্যুরের ভিডিও করব, তারপরে তোমাদেরকে আমি ওই প্রশ্নের উত্তর দেব। আজকে দেখো প্রথমে আমি চচ্চড়ি করব বলে সমস্ত সবজি টবজি বানিয়েছিলাম, তারপর আর একদম সময় হলো না, তিধা চলে এসছে বাড়িতে। এদিকে আমার রান্নাবান্না কিচ্ছু হয়নি, তো ওই চচ্চড়ির বেগুনগুলোই এখন তুলে ভাজতে বসেছি। আর বেগুন তেলে দেওয়ার সাথে সাথে একদম তেল সব টেনে নিল, মানে একদম তেল টেনে মনে হচ্ছে বেগুনের মধ্যে একদম কোনো তেলই দিইনি আমি বেগুন ভাজার সময়। আর মাছ ভাজা করলাম, এই দিয়ে আজকে খাবো। দিদিভাই একটু শাক দিয়েছিল, আর মাছের তেলটা একটু ভাজা করেছিলাম, এই দিয়ে মোটামুটি খাওয়া দাওয়াটা ভালোই হয়েছিল। আর এই চচ্চড়ির জন্য যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো রেখে দিলাম। এই পুঁই মিচুরিগুলো আমাকে অহনা দিয়ে গেছে, ও বললো দিদি তুমি একটু চচ্চড়িটা রান্না করো। তো সেই জন্য আর ভাবলাম আজকে হুটোপাটাতে আর করা হলো না, কালকেই করব, খুব সুন্দর করে একটুখানি বানাবো চচ্চড়িটা। ঠান্ডা সকাল দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি।
ছেলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে গেছে, জানলাগুলো খুলে দিয়েছি, সুন্দর একটা রোদ আসছে। এখন জামা কাপড় কটা কেচে মেলে দেবো, এটা হচ্ছে সব থেকে একটা বড় কাজ। তো এখন তো মেশিন আছে, আর চিন্তা নেই। তো এটা নেওয়ার পরে বুঝতে পারলাম সত্যি জীবনে অর্ধেক সমস্যার সমাধান। পুরি পুরি এই গেটটা দিয়ে, দেখো এই গেটটা দিয়ে হাওয়া আসছে, হু হু করে হাওয়া আসছে। আগে দিয়ে দিই এগুলো। কাজ করতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি। কোনো দিন কুড়েমিগিরি করে কাজ করব না, কি বসে থাকা, কি একটা মানুষ সমস্ত কাজ করবে আর আমি চুপ করে বসে থাকবো, সেরকম স্বভাব আমার কোনো দিনই ছিল না। বিয়ের আগে মায়ের কাছে যখন ছিলাম তখনও তাই। যতটা পারতাম স্কুলে মানে পড়াশোনা করার পরে যেদিন যেদিন সময় পেতাম রান্নাবান্না, সংসারের কাজকর্ম সবই কিন্তু করতাম। আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে তাও তো ধরো রান্নাবান্না সমস্ত কিছুই আমি করতাম, সংসারের কাজও করতাম, সবই করতাম। কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, এখন না পরিস্থিতির কাছে সত্যি মানে এই সিজার হয়েছে তো, এত বড় একটা অপারেশন, আর তার থেকেও বড় কথা হচ্ছে সবাই আমাকে বলে যে তুমি গায়ের জোরে করবে, পরে ভবিষ্যতে তোমার অনেক কষ্ট হবে। তো সেই কারণেই আর কি ওয়াশিং মেশিনটা নেওয়া। তো ওয়াশিং মেশিনে কাপড় কেচে বুঝতে পারলাম যে কষ্টটা কত কম হচ্ছে, আর আমিও হয়তো দিন দিন কুঁড়ে হয়ে যাব। দেখো শখ তো সবারই থাকে জীবনে, যে ঘরটাকে সুন্দর করে সাজাবো, জিনিসপত্র কিনবো, কিন্তু এখন শখে পড়ে জিনিসটা কিনিনি, এখন পরিস্থিতির কাছে জিনিসটা মানে পরিস্থিতির কাছে অসহায় হয়ে জিনিসটা কিনেছি। কারণ সংসার করতে গেলে জানো টুকিটাকি সমস্ত কাজই করতে হয়, রান্না বান্না, ছেলেকে। আর এখন আমার এই সময়ে একটা ছেলেকে দেখার জন্য একটা লোকের দরকার, সেখানে ছেলেকে দেখা প্লাস সংসারে রান্নাবান্না করা। হ্যাঁ, কাজের মাসি আসে ঠিকই, কিন্তু কতটুকুনি বা কাজ করে বলো তো? ওই বাসন কটা একটু ধুয়ে দেয় আর ঘরটা একটু মুছে দেয়, এতে কতটুকুনি বা হেল্প হয়? তো যাই হোক, যেটুকুনি হয় সেটুকুনিও তো আমাকে করতে হতো, এটা না করলে। হ্যাঁ, এবার সবাই বলবে দিদি পুরো কাজের জন্য তো একটা লোক দেখতে পারতে, এই মাথা খুঁটে খুঁটে পাই না, তারপরে আবার পুরো কাজ করা তো অসম্ভব একটা ব্যাপার, মানে পুরো কাজের জন্য লোক পাওয়া। তো ওয়াশিং মেশিনটা নেওয়ার পরে প্রথমে তো ভাবতাম ভীষণ মনে হয় কষ্ট, এ কী করে আমি কাপড় কাচবো, আমি তো কিছু বুঝতেই পারবো না। কিন্তু যে দাদাটা আর কি এসেছিলো এত সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছে, একদিনেই মাথাতে সমস্ত কিছু ঢুকে গেছে। আর যেহেতু এগুলো অটোমেটিক, তো কিছুই আলাদা করে সিলেক্ট করার দরকার হয় না, শুধু কাপড়টা আর ইয়েটা। আর আমাদের এটাতে কিন্তু লিকুইড দিয়েও কাচা হয়, সার্ফ দিয়েও কাচা হয়। তো লিকুইড দিয়ে কাচি লিকুইডও আছে, সার্ফও আছে, অসুবিধা নেই, সার্ফ দিয়েও কাচা যাবে। কিন্তু 7-8 দিন কাচার পরে একবার করে ক্লিন করতে হবে, মানে ড্রাম ওয়াশ করতে হবে। কারণ ওই যে সার্ফের যে কুচি কুচি দানাগুলো থাকে না, সেইগুলো যদি ওই ভিতর ঢুকে থাকে তখন মেশিনটা জাম হয়ে যায়, সেই জন্যই আর কি ড্রাম ওয়াশ করাটা খুবই দরকার। সেটা উনি দেখিয়ে দিয়ে গেছে, কিন্তু বেসিনের কাছাকাছি ওয়াশিং মেশিনটা রাখাতে একটু বেসিনটা ইউজ করতে প্রবলেম হয়, সেই জন্য আমাদের এক্সট্রা করে আলাদা করে পাইপ কিনতে হবে, মানে জলের পাইপটা আর হচ্ছে ওই দুটো পাইপই কিনতে হবে। তাহলে এই যে ফ্রিজের পাশাপাশি এরকমভাবে ঘুরিয়ে দেওয়া যাবে ওয়াশিং মেশিনটা, তাহলে আর খুব একটা অসুবিধা হবে না, মানে ঘুরিয়ে দিলে না ওই বেসিনটাও ব্যবহার করতে পারবো আর এদিকে ওয়াশিং মেশিনটাও হবে। তো চলো আজকে সকাল থেকে রান্নাবান্না শুরু করব, কারণ আজকে আমি অহনাকে বলেছিলাম, ওদের বাড়িতে তো প্রত্যেক দিন খেয়েই যায়, আর আমার বাড়িতে কোনো দিনই ও আসে না। তো আজকে বলেছি তুমি যদি আমার বাড়িতে না আসো তাহলে এখানেই সম্পর্ক শেষ আর কি। তো কিছুতেই আসতে চাইছিল না, তারপরে অনেক বলার পরে আমি তো ফোন টোন কেটে দিয়েছি। আর সকালে একটু ভাত ছিল, আলু ভাজা করেছিলাম, ভাবলাম যে ভাতটা একটু গরম করি, তো এটাই সকালে খেয়ে নেবো, কী করবো বলো তো, ফেলে দিয়ে। আর দিদি আবার এসে আবার পুচুকে একটু ধরলো, তো তার জন্য আমি ভাবলাম যে আমি টুকটুক করে বিছানার চাদর মাদর সব চেঞ্জ করে দিই। বিছানার চাদরটা দেখো খুব সুন্দর। আর একটা কথা, আগের দিন মুড়ি খেয়েছিলাম বলে আমাকে মানে হয়তো অনেকেই ভিডিওতে বলবে যে বিছানায়, আমি জানি বিছানায় বসে খাওয়াটা একদমই উচিত না, কিন্তু ওই যে বেডশিটটা চেঞ্জ করব বলেই কিন্তু সবাইকে বিছানাতেই দিয়ে দিয়েছিলাম, না হলে নিচে বসে ওই 17 ইঞ্চিটা আছে ওটাতেই বসে খাওয়া দাওয়া হয়, আর ছোটো বাচ্চা থাকলে ওটাতেই খাওয়া দাওয়া করাটা সুবিধা বেশি। আর এখন দেখো পুচু ঘুমিয়ে গেল, আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। পুচুর ঘুমটা তো একদমই মানে অস্থায়ী যাকে বলে, তো অনেক কষ্ট করে ওকে ঘুমটা পাড়ালাম। এখন যদি ও 1 ঘন্টা ঘুমিয়ে নেয় না, তাহলে আমার আর কাজ করতে খুব একটা অসুবিধা হবে না। তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর কি রান্না হবে তোমাদেরকে একবার দেখায়। এই হচ্ছে ভাত প্রায় মানে হব ভাব, এখনও হয়নি, মানে হব ভাব আর কি হয়ে গেছে, ফ্যানটা ঝরাবো। আর একটু চচ্চড়ি করব, এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটাও প্রায় হয়ে গেল, মানে ওকে স্নানটা করিয়ে দিয়ে ভাবলাম যে একটুখানি ওকে ধৈর্য ধরে ঘুমটা পাড়িয়ে দিই, তাহলে আর খুব একটা অসুবিধা হবে না। আর রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিইনি, রসুন ফোড়ন দিয়েছি, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে একটু মুসুরির ডাল করেছি। ভালো লাগে আমার এই মানে কাঁচা টমেটো দিয়ে ডালও ভালো লাগে, আবার পাকা টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে করলেও বেশ ভালো লাগে, খারাপ লাগে না।
তো ডালটা দেখো হয়ে গেছে। সব রান্নাবান্না তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, তো রান্নার শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে দুপুরে আমাদের মেনুতে কী কী ছিল। তো দুপুরের মেনুতে দেখো এখানে ছিল বেগুন ভাজা, একদম লাল লাল করে বেগুন ভাজা, আরাধ্যা ইলিশ মাছ খায় না তার জন্য মাছ ভাজা, আলু ভাজা, আর এটাতে ছিল সেই ইলিশ মাছটা, আর এটা হচ্ছে পুঁই মিচুরির তরকারি, মানে পুঁই ডাঁটা, গাজর, আলু সমস্ত কিছু দিয়ে একটা ল্যাবড়া মতো করেছিলাম। আর এটা হচ্ছে ডাল। তো এই হচ্ছে রান্না বান্না। আমার মেয়ে বলছে মা দাঁড়াও কোটোটা খুলে দিই, তুমি মাছটাকে দেখতে পারবে। তো মাছটা একদম ভাপা করেছিলাম, খেতে খুব একটা ভালো ছিল না মাছটা, মানে শীতকালের মাছ আর কি বলবো, আর ছোটো মাছে আর কতটাই বা আশা করব, এই ছিল ব্যাপার। দেখো দুপুরের ভাতের থালা নিয়ে বসে পড়েছি সবাই, এদিকে আমার মেয়ে খাচ্ছে, পাশে বসেছে আরাধ্যা। এই যে আরাধ্যা তো সব কিছুতেই, মানে আমি ওকে যা দিই তাই ওর একদম এত টেস্টি হয়ে যায় বলার কথা না। আর এদিকে অহনা খাচ্ছে। তো দুপুরে আজকে রান্না হয়েছিল আলু ভাজা, বেগুন ভাজা, ছ্যাঁচড়া, ডাল আর মাছ। এই হচ্ছিল একদম সিম্পল মেনু। যেহেতু আরাধ্যা ইলিশ মাছটা খায় না, তো ওর জন্য রুই মাছ ভেজে দিয়েছিলাম, যে ভাজা মাছটা খাবে আর কি। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ওখানেই ছিলাম। তারপরে ভাবলাম সন্ধ্যাবেলা একটু মেলা থেকে ঘুরে আসি। কালীবাড়ির মেলা ওপেন হয়েছে, আর অহনার আবার এই সাইকেল আর রিক্সাগুলো দেখে না খুব পছন্দ হচ্ছিলো। এগুলো না সাজিয়ে রাখলে ঘরে খুব সুন্দর লাগে জানো দেখতে, মানে শোপিস হিসাবে সাজিয়ে রাখলে খুবই ভালো লাগে। তারপরে দেখলাম তেমন তো একটা দোকান মানে ওপেন হচ্ছে আর কি, ফার্স্ট শনিবার থেকে পুরোপুরি মেলা শুরু হবে, মানে পৌষ মাসের যে কোনো একটা শনি মঙ্গলবার থেকে মেলাটা স্টার্ট হয়, আর গোটা 1 মাস ধরে মেলাটা থাকে। এবার দেখলাম মেলাতে একটা পেস্ট্রির দোকান বসেছে, মানে কেকগুলো এত ভালো কি বলবো। তো মনে হচ্ছিলো যে খাই। তারপরে বহনা বললো যে দিদি টেস্ট করে দেখো। তো আরাধ্যা নিয়েছিল একটা চকলেট ফ্লেভারের, আর আমরা নিয়েছিলাম রসমালাই ফ্লেভারের। মানে প্রথমে তিধাকে আর আরাধ্যাকে দেওয়া হয়েছিল, তো দেখলাম যে চকলেট ফ্লেভারটার থেকে না ওই রসমালাইটাই বেশি ভালো লাগছে। তারপর আবার আমরা রসমালাইটাই খেলাম। আর এখানে আমি আবার জিলেপি নিতে এসেছি, মানে জীবনে যে জিনিসটা আমার পছন্দ না সেই জিনিসটা আবার হঠাৎ করে কী করে এত পছন্দ হয়ে গেল ভগবান জানে। তো দেখলাম খুব সুন্দর সুন্দর মালপোয়া জিলিপি বিক্রি হচ্ছে, তো একটু জিলিপি নিয়ে নিলাম, বাড়ি গিয়ে খাওয়া হবে। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা জিলাপি খেতে যে কী ভালো লাগছে কী বলবো। তো এখানে আসার পরে অহনা বলছে দিদি তুমি একটু টেস্ট করে দেখো যে কোনটা বেশি ভালো লাগছে। তো আমি খেয়ে দেখলাম যে আরাধ্যার থেকে তিধারটাই আমার কাছে একটু ভালো লাগলো। কেকের টেস্টটা ভীষণ ভালো ছিল, আর যেহেতু একদমই নতুন, মানে দোকানটা একদমই নতুন ওপেন করেছে, সমস্ত খাবার দাবারই ছিল কিন্তু একদম টাটকা আর ফ্রেশ। কেকটাও ভীষণ টেস্টি ছিল, মিথ্যে কথা বলে তো লাভ নেই। সত্যি কথা বলতে পুচকুকে নিয়ে আমার বেরোনো হতোই না। এই তিধা একটু বায়না করছিল মেলাতে আসবো, আর যাও বা একটু বেরোই, মনে হয় অহনা আসার পরে আমার বেরোনো হয়, কারণ ও না থাকলে হয়তো ওই একা একা কোনো জায়গায় দেখবে যেতে ভালোও লাগে না, আর ওই সারাটা দিন ল্যাদখোরের মতো কাটিয়ে দিতাম। তো এই যে দেখতে পাচ্ছ একদম লাস্টেরটা, এইটা আমরা নিয়েছিলাম, আর আরাধ্যা নিয়েছিল এইটা। এগুলো 50 টাকা করে ছিল আর ওগুলো 40 টাকা করে, কিন্তু আমার মনে হলো যেন 50-এর থেকে 40-এরটাই বেটার ছিল, প্রচুর আইটেম ছিল। তো মেলাতে আসবো, এক একদিন এক একটা টেস্ট করে দেখবো কেমন হচ্ছে। আর তোমরা যারা যারা আশেপাশে আছো সবাই কিন্তু এসো। বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ির মেলা খুবই জাগ্রত, মা সবার মনের ইচ্ছা পূরণ করুক। ভালো থেকো সবাই।